রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে শিক্ষকদের সম্মান পাওয়া এবং না পাওয়া নিয়ে একটা ডিবেট হয়ে দাঁড়িয়েছে। তো এখানে অনেক কিছু ক্লিয়ার করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তার আগে আমাদের জানতে হবে যে আসলে শিক্ষক আমরা কাদেরকে বলবো এবং কাদেরকে আমরা শিক্ষক হিসেবে সম্মান করব, কারা আসলে সম্মান পাওয়ার যোগ্য। সেক্ষেত্রে যদি বলি তাহলে ধরুন, অনেক শিক্ষক এমন আছেন যারা কিনা শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন পাশ পাশ করে থাকে। আবার অনেক শিক্ষক এমন আছেন যারা হচ্ছে শিক্ষার্থীদের বাধ্য করে যাতে তার কাছে টিউশন করা হয় বা তার কোচিংয়ে যাতে যাওয়া হয়। যদি তার কোচিংয়ে যাওয়া না হয় বা তার টিউশনে যদি যাওয়া না হয় তাহলে অনেক সময় দেখা যায় ওই শিক্ষক ওই শিক্ষার্থীকে ভালো নাম্বারটা পর্যন্ত দেয় না। আবার এমন অনেক শিক্ষক শিক্ষক আছে, এমন অনেক নিউজ আপনি গুগলে গেলেই পাবেন। অনেক শিক্ষকের কাছে অনেক শিক্ষার্থী লাঞ্ছনার শিকার হয়েছে, দর্শনের শিকার হয়েছে এবং হয়রানির শিকার হয়েছে। তো আসলে তাদেরকে কি আমরা শিক্ষক বলবো কিনা? তারা হয়তো বা কাগজে কলমে শিক্ষক, তারা হয়তো বা বইয়ের পড়া আমাদেরকে পড়িয়ে ফেলছেন, কিন্তু বৈশিষ্ট্যগত জায়গা থেকে বা চারিত্রিকগত জায়গা থেকে তাদেরকে আমরা শিক্ষক বলবো কিনা, এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে আমাদের আহ, এটা বুঝতে হবে আসলে শিক্ষক কারা বা গুরুজন কারা, তাদেরকে আমরা কখন সম্মান করব বা কেনই বা সম্মান করব। একজন শিক্ষকের কিছু কমন বৈশিষ্ট্য কিংবা চরিত্র থাকে। এখন সেই কমন বৈশিষ্ট্য কিংবা চরিত্রগুলো কি, সেগুলো আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু একজন শিক্ষক একজন শিক্ষার্থীর কাছে অভিভাবক সমতুল্য কিংবা পিতামাতা সমতুল্য, সেহেতু একজন শিক্ষককে এমন হতে হবে যাতে তার দ্বারা কোনো শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং একজন শিক্ষার্থী যেন নির্দ্বিধায় তার শিক্ষককে ভরসা করতে পারে। এবং শিক্ষকদের বইয়ের পড়া পড়ানোর পাশাপাশি তাদের কিছু আলাদা দায়িত্ব থাকে একজন শিক্ষক হিসেবে। এখন বিষয় হচ্ছে উনি যিনি শিক্ষক তিনি এই দায়িত্বগুলো প্রপারলি পালন করছে কিনা। কারণ ওই দায়িত্বগুলো কিন্তু শিক্ষকের গুণাবলীরও অংশ। তো সেগুলো দিয়ে কিন্তু ডিফাইন করা যায় যে আসলে একজন শিক্ষকের গুণাবলীগুলো আসলে কি। তো যদি শিক্ষার্থীর গুণাবলী বৈশিষ্ট্য বা চরিত্রের কথায় আসি, তাহলে একজন শিক্ষক কিন্তু কিরকম হবে? একজন শিক্ষক তেমনই হবে যিনি শিক্ষার্থীদের কাছে জ্ঞান বিতরণ করতে গিয়ে কখনো এটা চিন্তা করবে না যে আসলে আমি তাদের জ্ঞান বিতরণের বিনিময়ে আমি কি পাচ্ছি। এই বিনিময় গিভ অ্যান্ড টেক পলিসি কিন্তু একজন শিক্ষক কখনো চিন্তা করে না। বরং তার সবসময় মাথায় থাকে যে তার শিক্ষার্থী ইন ফিউচার কত দূর যেতে পারবে কিংবা কত বড় পোস্টে কোনো একটা চাকরি পাবে বা কত ভালো অবস্থানে পৌঁছাতে পারবে। এটাই কিন্তু সবসময় শিক্ষকরা চায়। এবং শিক্ষকরা কখনোই চায় না একজন শিক্ষার্থী কোনো একটা বিপদে পড়ুক। শিক্ষকরা কখনোই চায় না একজন শিক্ষার্থী কোনো একটা সমস্যায় পড়ুক। তার মানে যদি কোনো একটা শিক্ষার্থী কখনো বিপদে পড়ে বা কোনো একটা সমস্যার সম্মুখীন হয়, তখন একজন শিক্ষার্থীর নৈতিকতার জায়গা থেকে কিংবা গুণাবলীর জায়গা থেকে তার এইটা দায়িত্বের মধ্যে পড়ে যায় যে তিনি সবসময় ওই শিক্ষার্থীকে কীভাবে আসলে বিপদ থেকে কিংবা সমস্যা থেকে হচ্ছে তাকে হেফাজত করবে, সেটা সবসময় তিনি চেষ্টা করে থাকেন। তাছাড়া একজন শিক্ষক কখনোই তিনি কোনো একজন রাজনৈতিক দলের মানুষ হয়ে থাকতে পারে, তিনি কোনো একটা নির্দিষ্ট এজেন্ডার মানুষ হয়ে থাকতে পারে, কিন্তু তিনি তার এজেন্ডা কিংবা রাজনৈতিক বিষয়গুলো কখনো তার শিক্ষার্থীদের মাঝে ম্যানিপুলেট করার ট্রাই করে না। অর্থাৎ একজন শিক্ষার্থীর মূল যে কাজ, শিক্ষার্থীদেরকে সঠিক পথ দেখানো, জ্ঞান অর্জন করানো, সেটার মধ্যেই তিনি সীমাবদ্ধ থাকেন। তিনি কখনো এমন কাজ করেন না যেটার মাধ্যমে শিক্ষার্থীদেরকে তিনি তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ম্যানিপুলেট করবে। এমন কোনো কাজ কিন্তু একজন শিক্ষক করতে পারেন না। এবং একজন শিক্ষক সবসময় শিক্ষার্থীর ভালোটা চিন্তা করে, শিক্ষার্থীর প্রবলেম যাতে না হয় সেটা নিয়ে চিন্তা করে। তার মানে শিক্ষকের কিছু আলাদা গুণ থাকে, আলাদা চরিত্র থাকে, যেটার মাধ্যমে একজন শিক্ষক সবসময় শিক্ষার্থীদের ভালো যেটা হবে সেটাই কিন্তু চায়। শিক্ষার্থীদের বিপদে, শিক্ষার্থীদের কোনো সমস্যায় কখনো একজন শিক্ষক চুপ করে থাকে না। সবসময় তিনি শিক্ষার্থীদের ভালোর জন্যই কথা বলে। তিনি কখনো সেখানে ব্যক্তিগত স্বার্থ চিন্তা করে না, বরং তিনি আগে চিন্তা করে আমার শিক্ষার্থীরা ভালো আছে কিনা। এই জিনিসটা কিন্তু একজন শিক্ষকের গুণাবলীর মধ্যে অন্যতম কিছু বিষয়। তো এখন বিষয় হচ্ছে এই যে রিসেন্টলি আমরা দেখছি যে শিক্ষকদেরকে পদ ত্যাগ করানো হচ্ছে বা অনেক সময় শিক্ষকদেরকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, এই জিনিসটা আসলে কেন হচ্ছে? যদিও এটা হওয়াটা আসলে কখনোই উচিত না।
কিন্তু এই জিনিসটা হওয়ার রিজনটা কি, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। আপনাকে আপনি যদি এখন শিক্ষার্থীদের এই অত্যাচার বা লাঞ্ছনার বিষয়ে যদি আপনি আহ, খুবই দুঃখিত হয়ে থাকেন, তাহলে আপনাকে এই বিষয়টিও চিন্তা করতে হবে। যে সময় আসিফ মাহতাব স্যারকে গ্রেফতার করা হয়েছিল, যে সময় ফাহাদ স্যারকে গ্রেফতার করা হয়েছিল, এরকম আরও অনেক শিক্ষককে যে সময় গ্রেফতার করা হয়েছিল এবং লাঞ্ছনার শিকার করা হয়েছিল আন্দোলনের সময়, সে সময় আপনি তাদের জন্য কথা তুলেছিলেন কিনা? কারণ তারাও কিন্তু শিক্ষক। আপনি যদি একজন শিক্ষক দরদি মানুষ হয়ে থাকেন, তাহলে সে সময় আপনি যে শিক্ষকগুলো লাঞ্ছনার শিকার হয়েছে, গ্রেফতারের শিকার হয়েছে এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে, অনেক অত্যাচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আপনি সে সময় তাদের জন্য কথা বলেছিলেন কিনা? যদি সে সময় আপনি তাদের পক্ষে কথা বলে না থাকেন, তাদের অত্যাচারের এগেনস্টে আপনি ভয়েস রেস না করে থাকেন, তাহলে এই জায়গায় এটা স্পষ্ট যে আসলে আপনি নির্দিষ্ট কিছু শিক্ষকের জন্য হয়তো বা আপনি দরদ দেখাচ্ছেন, কিন্তু কিন্তু পুরো শিক্ষক জাতির জন্য আপনি দরদ দেখাচ্ছেন না। কারণ সেই সময় শিক্ষকরা লাঞ্ছনার শিকার হয়েছে বলে আজকে শিক্ষক জাতি অনেকটা অপদস্থ বা অপমানিত হয়েছে। আপনি যদি সে সময় শিক্ষকদেরকে অপমানিত হতে দেখে যদি আপনি চুপ না থাকতেন, আপনি শিক্ষক হতে পারেন, আপনি শিক্ষার্থী হতে পারেন, আপনি শিক্ষক বা শিক্ষার্থী হয়ে যদি সে সময় এত শিক্ষার্থীকে গ্রেফতারের জন্য বা অত্যাচারের জন্য কিংবা এত শিক্ষক গ্রেফতারের জন্য যদি আপনি চুপ করে না থাকতেন, আপনি যদি কথা বলতেন, অ্যাটলিস্ট কোয়েশ্চেন অ্যারাইজ করতেন, তাহলে হয়তো বা আজকে শিক্ষকদের যে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে সেটা হতে হতো না। তার মানে শিক্ষকদের যে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে এখন, সেটা এখন না, বরং সেটা আন্দোলনের সময় কিন্তু শুরু হয়েছে। এইবার আসি যারা লাঞ্ছনার শিকার হচ্ছে বা পথ থেকে ত্যাগের শিকার হচ্ছে, সেটা কতটুকু যৌক্তিক। দেখুন, আসলে আপনি যাদেরকে পথ থেকে শিকার হতে দেখছেন বা লাঞ্ছনার শিকার হতে দেখছেন, আমি আসলে কখনোই সাপোর্ট করি না একজন শিক্ষক আসলে এইভাবে লাঞ্ছনার শিকার হবে বা অপমানের শিকার হবে বা পথ থেকে শিকার হবে, এটা আমি কখনোই সমর্থন করি না। কিন্তু আপনি যদি তাদের ইতিহাসটা দেখেন বা তাদের প্রিভিয়াস রেকর্ডটা যদি দেখেন, তাহলে দেখবেন যে যেসব শিক্ষককে আজকে পথ ত্যাগকে বাধ্য করা হচ্ছে বা অপমানের শিকার হতে হচ্ছে, তাদের অনেকেরই প্রিভিয়াস রেকর্ডে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে তারা শিক্ষকের যে কমন গুণাবলীগুলো সেগুলো তারা পূরণ করতে পারেনি। অর্থাৎ তারা শিক্ষার্থীদের আস্থাভাজন কিংবা বর্ষাস্থল হতে পারেনি এবং তারা সবসময় নিজেদের যে এজেন্ডা আছে সেটা শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং শিক্ষার্থীদের ভালো কোনটা খারাপ কোনটা সেটা নিয়ে তারা কখনো চিন্তাই করেনি এবং তারা সবসময় নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের অধিকারকে, শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে তারা সবসময় দমিয়ে রেখেছে। সেজন্যই হয়তো আজকে তাদের অত্যাচারের শিকার হতে হচ্ছে কিংবা অপমানের শিকার হতে হচ্ছে। এখন আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যদি কেউ স্রোতের সাথে গা ভাসিয়ে, অর্থাৎ কোনো শিক্ষক হয়তো কোনো অপরাধ করেনি, কিন্তু তারপরেও কিছু শিক্ষার্থী যদি স্রোতের সাথে গা ভাসিয়ে ওই শিক্ষককে অপমান করতে চায় বা লাঞ্ছিত করতে চায় কিংবা পদত্যাগ করাইতে চায়, তাহলে আমি অবশ্যই সেটার বিরোধিতা করি। কারণ সেটা কখনোই উচিত নয়। কারণ শিক্ষককে অবশ্যই শিক্ষকের জায়গায় সম্মান দেওয়া উচিত। তার মানে যেসব শিক্ষক প্রিভিয়াস কোনো নেগেটিভ কাজ করেছে, তাদেরকে আপনি যথার্থ তদন্ত করে যথার্থ শাস্তির আওতায় আনতেই পারেন। কিন্তু যেসব শিক্ষক প্রিভিয়াস কোনো ভুল করেনি বা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদেরকে ইউজ করেনি, অর্থাৎ কোনো অপরাধ যাদের ছিল না, তাদেরকে আপনি কোনোভাবে লাঞ্ছিত অপমানিত করতে পারেন না। আপনার ব্যক্তিগত কোনো রেশারেশি থাকতেই পারে, কিন্তু সেই ব্যক্তিগত রেশারেশির জায়গা থেকে আপনি কোনো শিক্ষককে অপমান বা অপদস্থ করতে পারেন না। তো আমি মনে করি যারা অপমানিত হচ্ছে বা লাঞ্ছিত হচ্ছে, তাদের হয়তো বা প্রিভিয়াস কোনো নেগেটিভ রেকর্ড আছে, কিন্তু তাই বলে স্রোতের সাথে গা ভাসিয়ে যাদের কোনো অপরাধ নেই তাদেরকে লাঞ্ছিত করাটা কখনোই উচিত হবে না। আরেকটি বিষয়, আমাদের শিক্ষার্থীদের এই বিষয়টাও বুঝতে হবে যে একজন শিক্ষক তিনি কিন্তু একটা চাকরি করেন এবং তার কিন্তু একটা ফ্যামিলি আছে। তো তিনি আসলে চাওয়া সত্ত্বেও অনেক সময় অনেক কিছু করতে পারেন না, কারণ তিনি পরিস্থিতির শিকার। তো আমরা যখন কোনো একজন শিক্ষককে আমরা কোনো এক বিষয়ে দোষারোপ করছি, তখন তার আগে আমাদের এটা বুঝতে হবে এবং চিন্তা করতে হবে তিনি কি ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ভুল করেছে, কিংবা তিনি কি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেছে, নাকি তিনি আসলে পরিস্থিতির শিকার ছিল। এই জিনিসটা আমাদের একটু বিবেচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ।
বা তিনি আসলে ব্যক্তিগতভাবে কী চেয়েছিলেন, এই জিনিসগুলো আমাদের বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে বিষয়। আসলে শিক্ষকদের না কিছু ক্যারেক্টার থাকে, কিছু আহ, গুণাবলী থাকে, এবং ওই গুণাবলীগুলো দেখে, ওই ক্যারেক্টারগুলো দেখে শিক্ষার্থীরা অটোমেটিক্যালি ওই শিক্ষকের প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা তৈরি হয়। তো আমি আশা করব প্রত্যেকটা শিক্ষকই তাদের ওই ক্যারেক্টারগুলো নিজেদের মধ্যে ওন করার ট্রাই করুক, এবং শিক্ষার্থীদের বর্ষাস্থল কিংবা আস্থাভাজন যাতে হতে পারে সেটা যেন তারা চেষ্টা করে। এবং আমাদের উচিত শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়া, কারণ তারা হচ্ছেন আমাদের গুরুজন। আর মা বাবার পরে কিন্তু তাদের স্থান ধরা হয়, এবং ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যত নীতি নৈতিকতা শিখেছি এবং যত শিক্ষা অর্জন করেছি তার বেশিরভাগই কিন্তু আমরা তাদের থেকে জেনেছি বা শিখেছি। তো আমাদের উচিত শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়া এবং তাদের প্রাপ্য সম্মানটুকু যেন আমরা অন্তত তাদেরকে দিতে পারি। ধন্যবাদ।